ওকে স্যার। দেখ, আজকে তোদের যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে তোদের 8:30 থেকে ম্যাথ করানো কথা, সেট থিওরি। কারণ তোদের যেটা বলেছিলাম যে উইকলি আমি দুটো করে ক্লাস নেবো, এবং তোদের এই মাসে যে টার্গেট ছিল সেটা হচ্ছে ম্যাথ করাবো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করাবো, তার সাথে হচ্ছে এনার্জি সায়েন্স, এই তিনটে সাবজেক্ট এইটাই করানোর কথা এই মাসে আগস্ট মাসে। আজকে আমি দুটো ক্লাসই টেনে দেওয়ার চেষ্টা করছি। এই উইকে মনে হয় না আর ক্লাস নিতে পারবো, বাট যদি পারি আমি করিয়ে দেবো। দেখ, আজকে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি বলেছিলাম প্রথম পার্টটা হচ্ছে স্ট্যাটিক পার্ট। মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, এগুলো সবই হচ্ছে স্ট্যাটিক পার্ট। এগুলো খুব ইজি, এগুলো আমি আগস্ট মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। এগুলো তোরা সব পড়েছিস, সব জানিস। জাস্ট বলিয়ে দেবো, শুধু নিউমেরিক্যালগুলো একটু করতে হবে, তাহলেই হবে। আজকে মেনলি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে গেলে আমাদের কি বোঝায়? কি সুব্রত, কোথায়, বাড়িতে না অফিসে না রাস্তায়? ফোর্স সিস্টেম, বেসিক কনসেপ্ট। ফোর্স সিস্টেম বলবো, রাস্তায় আছি। ফোর্স সিস্টেম বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে পার্টিকেল ইকুইলিব্রিয়াম, 2D and 3D রিজিড বডি ইকুইলিব্রিয়াম, সিস্টেম অফ ফোর্সেস, কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস, কম্পোনেন্টস অফ দ্য স্পেস, রেজাল্টেন্ট। ব্যাস, এটা হচ্ছে ফোর্সের পার্টে গেল, এটা হচ্ছে ফোর্স সিস্টেম। তারপর যেটা হচ্ছে মোমেন্ট, মোমেন্ট অফ ফোর্সেস, অ্যাপ্লিকেশন, কাপেলস। ঠিক আছে, কাপেলস অফ ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম আছে। এখানে টোটাল তিনটে চ্যাপ্টার ঢোকানো আছে, একটা ফোর্স আছে, একটা মোমেন্ট আছে, একটা ইকুইলিব্রিয়াম। জাস্ট একটুখানি। হুম, দেখ, তাহলে আমরা এখানে মেনলি তিনটে চ্যাপ্টার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফোর্স আছে, মোমেন্ট আছে, কাপেল আছে, ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রামস, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার সিস্টেমস এন্ড স্পেশাল সিস্টেম, স্ট্যাটিক ইনডিটারমিনেট। তাহলে এখানে চারটে পার্ট আছে। তো এই বইটা আমি রেফারেন্স হিসেবে দিয়ে দেবো, আমার ওখানেও আরো মেটেরিয়ালস আছে, স্টাডি মেটেরিয়ালস, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমাদের এখানে যে ছিল ইন্ট্রোডাকশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সেখানে আছে ফান্ডামেন্টাল অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। একই সিস্টেম, আলাদা কিছু নেই। এটা হচ্ছে একটা বই, নেট থেকে ডাউনলোড করা। মেন বেসিক এখানে কি আছে, ফার্স্ট আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে গেলে কি বোঝায়? মেকানিক্স হচ্ছে একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ। ঠিক আছে, ব্রাঞ্চ অফ দ্য ফিজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য অ্যাকশন অফ দ্য ফোর্স। আমি ফোর্স মেটেরিয়ালসের উপর অ্যাপ্লাই করবো, এবং অ্যাপ্লাই করার পর তার বিহেভিয়ারটা কিরকম হবে, সেটাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে এটা দুটো পার্ট হয়, একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, একটা হচ্ছে ডাইনামিক পার্ট। স্ট্যাটিক পার্ট মানে কি, যেটা আমরা রেস্ট কন্ডিশন নিয়ে আলোচনা করবো, ডিলস of the force and effect felt upon body's rest condition। আর ডাইনামিক মানে কি, যখন বডিটা আমার মোশনে আছে। ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডিলস উইথ দ্য ফোর্সেস অ্যান্ড দেয়ার এফেক্টস ফেল আপন বডি ইন মোশন। ঠিক আছে, তাহলে যখন আমরা স্ট্যাটিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিক পার্ট যখন দেখবো, তখন হচ্ছে এই যেমন প্রথম পার্টগুলো কি বললাম, সব পরে যে স্ট্যাটিক পার্ট, এখানে কিন্তু কোনো রকম মোশন হবে না। আর ডাইনামিক মানে কি, যখন আমার মোশন তৈরি হবে তখন সেটাকে বলা হচ্ছে আমার ডাইনামিক। আবার ডায়নামিক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষু জায়গায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডায়নামিক্স ইজ সাবডিভাইডেড ইন্টু দ্য টু ব্রাঞ্চেস। একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্স, এখানে এম আছে, এম ফর মনে রাখবি মোশন, আর এটা হচ্ছে ফোর্স। কি বলছি দেখ, কাইনেমেটিক্স ডিলস উইথ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য মুভিং বডি। তাহলে কাইনেটিক্স আমার ডিল করে শুধুমাত্র ফোর্সেস, হোয়ার কাইনেমেটিক্স ডিলস উইথ দ্য মোশন। ঠিক আছে, তাহলে তোকে যদি বলে হোয়াট ইজ কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স মানে হচ্ছে আমি মোশনকে নিয়ে ডিল করি। মোশন মানে কি, যে আমার
অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো রিটার্ডেশন। আর আমাদের ফোর্স মানে কি, যে আমার ফোর্স যেটা কাজ করছে, এক্সটার্নাল যে ফোর্স সেইটা। তো কাইনেটিক্স মানে হচ্ছে ফোর্সের উপর ডিল করছে, আর কাইনামেটিক্স মানে মোশনের উপর ডিল করছে। ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বোঝায়, বেসিক জিনিস। ফান্ডামেন্টাল ইউনিট মানে যেগুলো কারোর উপর ডিপেন্ড করে না, লিঙ্ক, মাস, টাইম, এই সমস্ত জানিস তোরা। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, যেটা কারোর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট, যেটা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করে। অলসো এক্সপ্রেস ইন দ্য আদার ইউনিট হুইচ আর ডিরাইভ ফ্রম দ্য ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল ইউনিটে তৈরি হয়। এরিয়া, ভেলোসিটি, যে কিছু ইউনিট, সেগুলো সবই হচ্ছে আমাদের তো ডিরাইভ ইউনিট, সেটাকে আমাদের বাংলায় বলা হয় মৌলিক একক, আর এটা হচ্ছে লব্ধ একক। ইউনিট সিস্টেম ফোর্সের, সেটা হচ্ছে সিজিএস, এফপিএস, এমপিএস, ইত্যাদি সব জানিস, তো বলার দরকার নেই। ওটার আমাদের 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে। লেন্থ হচ্ছে মিটার, তারপর হচ্ছে তোর মাস হচ্ছে কেজি, টাইম হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, লিউমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, থার্মোডাইনামিক টেম্পারেচার হচ্ছে কেলভিন। ডিরাইভ ইউনিট, তো এতগুলো ডিরাইভ ইউনিট আছে। মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য কি, তো বলার দরকার নেই। রিজিড বডি, ইলাস্টিক বডি, যেটা খুব ইম্পর্টেন্ট। রিজিড বডি বলতে কি বোঝায়, একটা হচ্ছে ইলাস্টিক বডি বলতে কি বোঝায়। রিজিড বডি মানে হচ্ছে যে আমার সময়ের রেসপেক্টে কিন্তু ডিফরমেশন হবে না, ঠিক আছে। আমি যদি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্স অ্যাপ্লাই করার পর কিন্তু ডিফরমেশন হবে না, সেটাকে বলা হচ্ছে আমার রিজিড বডি। A body is said to be rigid if it does not undergo the deformation. If it does not undergo the deformation, whatever the force may be applied to the body. মানে একটা বডিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তার কোনো ডিফরমেশন হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে আমার রিজিড বডি। বাট প্র্যাকটিক্যালি আমাদের রিজিড বডি বলে কিন্তু কোনো রকম বডি কিন্তু নেই, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কোনো রকম রিজিড বডি বলে বডি নেই, সবই কিন্তু ডিফর্মেবল বডি। এই বডি ইজ সেড টু বি ইলাস্টিক। ইলাস্টিক বডি কাকে বলে আমরা জানি। মানে এগুলো কেন বলছি বলতে, এগুলো আমি না বলে শুনে চলে যেতে পারতাম, বাট এগুলো হচ্ছে যে কোনো জিনিসের বেসিক। তুই যখন কোনো জিনিস যখন জানবি, তোর যদি বেস লেভেল থেকে তুই যদি ধাপে ধাপে ক্লিয়ার করা থাকে। আমি 5 কাকে বলে আমি জানলাম না, আমি 1 কাকে বলে জানি, 2 কাকে বলে জানি, 3 কাকে বলে জানি, তাহলে আমি 5 কিন্তু জানতে পেরে যাবো, যে 1 প্লাস 2 প্লাস 3 করলে 6 হয়ে যায়, আবার সেখান থেকে 3 প্লাস 2 করলে 5 হয়ে যায়। তাহলে এই যে বেসিক জিনিসটা, যে কোনো সাবজেক্ট যখন পড়বি, তার বেসিক নলেজটা যেন থাকে। আমাদের যখন কোনো আমরা গাড্ডায় পড়ি, দেখবি তোরা এজ এ সাইটে বা ওয়ার্ক প্রোফাইলেও দেখবি, যখন আমরা কিছু প্রবলেমে পড়ি, আমাদের বেসিকের নিচে নেমে এসে ভাব যায়, সেখান থেকে আস্তে আস্তে স্টেপ স্টেপ আপ করে উপরে উঠতে হয়। তখন দেখতে পাই যে কোথায় ফলটা আমার হয়েছে। সুতরাং সেই কারণে আমার এগুলো বলা, নাহলে এগুলো মানে ডিপ্লোমা পার্ট, এগুলো বিটেকের পার্টের মধ্যে কিছু পড়ে না, এগুলো জেনে রাখতে হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, তাই বলা। তাহলে ইলাস্টিক বলতে কি বোঝায়, ইট আন্ডারগোজ দ্য ডিফরমেশন আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য ফোর্সেস। অ্যাকচুয়াল এটাকে ইলাস্টিক বলে না কিন্তু, ঠিক আছে। আন্ডারগোজ দ্য ডিফরমেশন আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য ফোর্সেস, মানে এটাকে বলা হচ্ছে তো রিজিড বডি আর একটা ফ্লেক্সিবল বডি, ঠিক আছে। ফ্লেক্সিবল বডি মানে কি, যেটা ইলাস্টিক মানে হচ্ছে যে প্রপার্টি, ইলাস্টিসিটি যে প্রপার্টি, সেটা হচ্ছে কোনো বডি থেকে আমি যদি এক্সটার্নাল ফোর্স রিমুভ করে দিই, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেই প্রপার্টিটাকেই বলা হচ্ছে ইলাস্টিসিটি। আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্লেক্সিবল বডি হওয়ার কথা। ফ্লেক্সিবল বডি মানে হচ্ছে যদি আমার বল প্রয়োগ করলে কোনো বস্তুটা ডিফরমেশন হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমার ফ্লেক্সিবল বডি অথবা ডিফর্মেবল বডি। এটা ইলাস্টিক বডি না বলে এটাকে বলে অ্যাকচুয়াল আমাদের ভাষায় একটা রিজিড বডি বলে, আর এটাকে বলা হচ্ছে ডিফর্মেবল বডি। ডিফর্মেবল বডি। স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে বলার দরকার নেই। স্কেলার কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড আছে, ঠিক আছে, নো ডিরেকশন। আর ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনিটিউড, ডিরেকশন দুটোই আছে, বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। ফোর্স সিস্টেম, এবার যেটা আসছে ফোর্স, এবার তোদের মেইন যেটা দিয়েছে ফোর্স। ফোর্স বলতে গেলে কি বুঝি, হোয়াট ইজ দ্য ফোর্স, এনি আইডিয়া? ফোর্স কাকে বলে? ফোর্স মানে আমরা নিউটনের তো দ্বিতীয় গতির সূত্র অনুসারে আমরা যেটা জানি, ফোর্স সমান হচ্ছে এম ইন্টু এফ, ঠিক আছে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন যদি আমরা করি, তখন সেটাকে আমি বলবো হচ্ছে ফোর্স। ফোর্স কাকে বলে? ফোর্স ইজ দ্যাট হুইচ চেঞ্জ দ্য টেন্স, মানে যেটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। যদি আমার স্থির বস্তুকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা গতিশীল হবে, এবং আমার মোশন বস্তুকে যদি আমার ফোর্স অ্যাপ্লাই করা, তবে সেটা রেস্ট কন্ডিশনে আসবে। Force is that which changes or tends to change the state of the rest of uniform motions of the body along the straight line, ঠিক আছে। তাহলে কি বলছে,
Force is that which changes or tends to change the state of the rest of uniform motion. The rest or uniform motion is আমার এটাকে চেঞ্জ করে of a body along the straight line. It may also deform the body changing in dimension. The force may be broadly defined as the agent, যে একটা agent which produces or tends to produce the destroy or tends to destroy the motion. And it has the magnitude and the direction. তাহলে ফোর্স হচ্ছে একটা কি ভেক্টর আছে। ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুর উপর অ্যাপ্লাই করলে বস্তুটা গতিশীল হবে। যদি আমি গতিশীল বস্তুর অ্যাপ্লাই করি বস্তুটা আমার রেসপন্ডেশন হবে। তাহলে ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ফোর্সের ইউনিট কি? সিজিএস পদ্ধতি হলে ডাইন, এসআই পদ্ধতি হলে আমার কি হয়ে যায় যে নিউটন। তাহলে আমার 1 নিউটন মানে কত? 10⁵ ডাইন। এই রেশিওটা কি, এই জিনিসটা কি করে আসে? আমাদের যখন আমরা 1 নিউটন লিখি, 1 নিউটন মানে কি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যখন আমরা 1 ডাইন লিখি, যখন আমরা 1 ডাইন লিখি তখন কি লিখি 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন থেকে যদি ডাইনে আসতে চাই তাহলে কি হয়ে যাবে 10⁻³ গ্রাম ইন্টু 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কি হয়ে গেল 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ টাইম। Effects of the force. ফোর্সের এফেক্ট কি? ফোর্স মে বি প্রডিউস দ্য ফলোইং এফেক্ট। তাহলে বলেই দিলাম যে গতিশীল বস্তুকে স্থির করিয়ে দেবো এবং স্থির বস্তুকে স্থির করিয়ে দেবো। It may change the motion of the body. যে বললাম may change motion of the body, that is body is rest, force may be set in the motion, তাহলে মোশন নিতে পারে, or already in motion তা is accelerate or decelerate it. It retard the forces and already acting on the body thus bringing to its rest. মানে যেটা আমার মোশনে আছে সেটা কি করবে রেস্ট করে দেবে। It may give the rise of the internal stresses. এটা কি করে ইন্টারনাল স্ট্রেস, কোনো জিনিসের উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তার মধ্যে ইন্টারনাল স্ট্রেস বিল্ড আপ করে। and force change the directions of the moving object. তাহলে আমার মুভিং অবজেক্টের কি ডিরেকশন চেঞ্জ করতে পারে। মুভিং অবজেক্টকে যখন আমার রেস্ট করিতেও পারে অথবা তার ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অবজেক্ট, সাইজটা চেঞ্জ করতে পারে। এটা পরীক্ষা কিন্তু আসবে না, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফোর্স এগুলো দেখে নিবি একবার, তারপর তোদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ফোর্সেস। কি বলছে? If says number of forces are simultaneously acting on a particle, then the resultant of the forces will have the same effect that produce all the forces. এটাকে বলে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ফোর্সেস। তার মানে কি বলতে চাইছে সাপোজ ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্সেস। বলছে সাপোজ একটা আমার বিম আছে, তাহলে বিম সবাই আশা করি জানি, যে কজন আছে সেখানে একটা আমার বিম আছে, এই বিমের উপর আমার লোড পড়ছে, এই বিমের উপর আমার লোড পড়ছে, এরকম ভাবে আমার লোড পড়ছে। সাপোজ এটাকে নাম দিলাম F1, এটা F2, এটা F3, এটা F4, চারটে লোড করছে। এদের চারটের এফেক্ট যা হবে, এদের রেজাল্ট্যান্ট ফোর্স যা আছে তার এফেক্ট কিন্তু সেম হবে। এদের রেজাল্ট্যান্ট ফোর্স যদি আমার ক্যাপিটাল এফ যদি পড়ে তাহলে এই রেজাল্ট্যান্ট ফোর্সের এফেক্ট যা হবে এই চারটে ফোর্সের এফেক্ট কিন্তু তাই হবে। সেটাই এখানে বলতে চেয়েছে ইফ দ্য নাম্বার অফ দ্য ফোর্সেস সিম সাইমালটেনিয়াসলি অ্যাক্টিং অন এ পার্টিকেল, ঠিক আছে, then the resultant of the force, this force will have the same effect produced by the all the forces. খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপর যেটা আসছে মেন তোদের সিস্টেম অফ ফোর্সেস। এই সিস্টেম অফ ফোর্সেসটা কিন্তু পরীক্ষার কোশ্চেন দেবে। সিস্টেম অফ ফোর্সেস বলতে কি বোঝায়? কি কি ফোর্স আছে? কোপ্লেনার। কোপ্লেনার মানে কি? যখন আমার একটা প্লেনে হবে, ঠিক আছে, লাইন অফ অ্যাকশন অন দ্য সেম প্লেন। দেখ লাইন অফ অ্যাকশন বলতে গেলে কি বোঝায়? সাপোজ এই যে রেজাল্টেন্ট ফোর্সটা এখানে কাজ করছে,
এর লাইন অফ অ্যাকশন মানে কি, যে দিক বরাবর কাজ করছে সেই দিক বরাবর সামনের দিকে যদি আমি আগাই, ঠিক আছে, সামনের দিকে অথবা যদি এই ডটেড লাইন ধরে টানছি, দিস ইজ কল্ড দ্য লাইন অফ অ্যাকশন। মানে এই ফোর্সটা যদি আমার তার অ্যাকশন অ্যাপ্লাই করে, তখন তার সেটা অ্যাকশনটা এই ডিরেকশন বরাবর যাবে অথবা এই দিক বরাবর, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি পেছন দিকে হয় না, সামনের দিক কি হয়, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। তাহলে কি বলছে, যে তাহলে লাইন অফ অ্যাকশন গুলো যদি আমার একই প্লেনে থাকে তখন সেটা কোপ্লেনার। কো লিনিয়ার মানে কি, যদি অ্যাকশন লাই অন দ্য সেম লাইন, যদি একটা লাইনে যদি আমার লাই করে তখন সেটাকে বলে যে কো লিনিয়ার। আর সেম ভাবে কোপ্লেনারের উল্টো কিন্তু হচ্ছে নন কোপ্লেনার, মানে যদি একই প্লেনে যদি রেস্ট যদি না করে তখন সেটাকে বলা নন কোপ্লেনার। একই লাইনে যদি রেস্ট না করে তখন সেটা হচ্ছে নন কোলিনিয়ার। তবে কনকারেন্ট, কনকারেন্ট মানে যেমন একটা পয়েন্ট যদি আমি মিট করে ফোর্সেস লাইন অফ অ্যাকশন পাস টু এ কমন পয়েন্ট, ঠিক আছে। এই যে জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে। যখন এই যে চারটে পাঁচটা ফোর্স যখন একটা পয়েন্টে যখন আমার মিট করছে তখন সেগুলোকে বলা হচ্ছে তোমার কনকারেন্ট ফোর্স, ঠিক আছে। এবার হচ্ছে আমার কোপ্লেনারি, যে দেখ একটা প্লেনে দিয়েছে একটা প্লেনে দিয়েছে, তারপর যেটা হচ্ছে কোপ্লেনার কনকারেন্ট, একই প্লেনে আছে, একই প্লেনে আছে, লাই অন দা সেম প্লেন অ্যান্ড দ্য টাইম পাস থ্রু এ কমন পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে পাস করছে এবং সেম প্লেনে আছে, সেটাকে বলা হচ্ছে আমার কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। তারপর যেটা আছে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, আমার একই প্লেনে আছে বা তেমন একটা পয়েন্টে মিট করছে, সেটাকে বলা হচ্ছে ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট বাট লাইস অন দ্য সেম প্লেন, সেটাকে বলা হচ্ছে কোপ্লেনার নন কনকারেন্ট। তারপরে নন কোপ্লেনার নন কনকারেন্ট। নন কোপ্লেনার মানে কি, যেমন একটা কর্নারে একটা বডি আমার কর্নার থেকে রেস্ট করছে, একটা বডি আমার P1 ফোর্সে এদিকে কাজ করছে, P2 ফোর্সে এই প্লেনে কাজ করছে, সাপোজ এটা যদি নাম দিই, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, তাহলে আমার P1টা কোন প্লেনে লাই করছে, এক্স ওয়াই প্লেনে, P2 লাইন করছে এক্স জেড প্লেনে, P3 করছে আমার ওয়াই জেড প্লেনে। সেটাকে বলা হচ্ছে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস। এবার নন কোপ্লেনার নন কনকারেন্ট মানে আমি আলাদা প্লেনে পড়ছে এবং একটা পয়েন্টে মিট করছে। তিনটে জিনিস শুধু মনে রাখি, একটা হচ্ছে কোপ্লেনার হচ্ছে একটি প্লেন, কোলিনিয়ার একটা লাইন, এবং কনকারেন্ট মানে হচ্ছে একটা পয়েন্টে, ব্যাস খালি হয়ে যাবে। এবার হচ্ছে পুল আর পুশ। পুশ পুল কাকে বলে, পুশ কাকে বলে। পুল মানে হচ্ছে যদি আমি ইকুয়াল টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি, পুল, ঠিক আছে। আমি একটা জিনিসকে পুল করছি, পুল করা মানে কি, টানা, তাই তো। মানে এইটা জিনিস আছে, এদিকে আমি টানছি, দুদিক থেকে আমি কি করছি, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছি, তখন সেটাকে হচ্ছে পুল। আর পুশ মানে কি ঠেলা, যদি আমি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, এদিকেও অ্যাপ্লাই করছি, এদিকেও অ্যাপ্লাই করছি, দিস ইজ কল্ড দ্য পুশ, ঠিক আছে। কি বলছি দেখ, pull is the force applied body its front and to move the body in the direction of the force, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাইট, এই জিনিসটা কাজে লাগে। পুল ইজ of the force applied at its front end to move the body in the direction of the force। তাহলে পুল মানে কি, আমি টানছি, ঠিক আছে। সাপোজ একটা জিনিসকে আমি এদিকে টেনে নিয়ে যাচ্ছি, এই যে বডি আছে, বিশেষ কি করছি, পুল করছি। তার মানে যেদিকে আমার ডিরেকশন অফ দ্য ফোর্স সেদিকে কিন্তু বডিটার মোশনটাও কিন্তু সেদিকেই কাজ করবে, সেটাই বলেছি এখানে। পুল ইজ অ্যাপ্লাইড টু দ্য ফ্রন্ট অফ দ্য বডি, মানে সামনের দিকে, and to move the body in the direction of the force। তাহলে এই যে বডিটা, নিশ্চয়ই তুই যখন টানবি তখন এই পেছনের দিক থেকে টানবি না দড়ি লাগিয়ে, সামনের এখানে একটা দড়ি থেকে টানবি। তাহলে পুল আমার কোথায় অ্যাপ্লাই করা হয়, ফ্রন্ট এন্ডে, এবং বডিটার মোশন আমার কোন দিকে হয়, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করে সেদিকে হয়। এবার হচ্ছে পুশ। পুশ কি বলছে, বডিটা কোথায় এন্ড করা হয়, ব্যাক এন্ডে, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড, এইটাই হচ্ছে মেন ডিফারেন্স। কি বলছে, পুশ ইজ দ্য ফোর্স অ্যাপ্লাই টু দ্য ব্যাক এন্ড ইন অর্ডার টু দ্য ব্যাক এন্ড, ঠিক আছে। তাহলে যখন ব্যাক এন্ড বলবে তখন সেটা হচ্ছে পুশ, আর যখন ফ্রন্ট এন্ড বলবে তখন কিন্তু হচ্ছে পুল। তাহলে এইখানে আমি ব্যাক এন্ডে, মানে বডিটা হচ্ছে আমার এইদিকে, এর মোশনটা কোন দিকে হবে, এদিকে হবে। ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করছি, এদিকে অ্যাপ্লাই করছি। তাহলে আমার যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকেই আমার মোশন হচ্ছে, বাট ফোর্সটা আমার অ্যাপ্লাই করতে ব্যাক এন্ড। তাহলে যখন আমি ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করছি তখন সেটা হচ্ছে পুল, আর যখন ব্যাক এন্ডে যখন আমি অ্যাপ্লাই করছি তখন সেটাকে বলা হচ্ছে পুল। এটা তো বেসিক জিনিস জানতে হয়। অ্যাকশন কি, রিঅ্যাকশন কি। অ্যাকশন মানে হচ্ছে, অ্যাকশন মিনস দ্য অ্যাক্টিভ ফোর্স, ঠিক আছে।
অ্যাক্টিভ যে ফোর্স আমি অ্যাপ্লাই করছি সেটা কি বলেছে অ্যাক্টিভ, মানে যেটা আমার প্রেজেন্টলি আছে। এই যে ডব্লুটা, কথা শোনা যাচ্ছে তো নাকি, সব ক্লিয়ার তো, বোঝাও যাচ্ছে তো নাকি? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। রণজিৎ বোঝা যাচ্ছে তো? দেখ এখানে কি হচ্ছে, ডব্লু আমি অ্যাপ্লাই করছি, ডব্লুটা হচ্ছে আমার লোড, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকশন। ডব্লুর এগেনস্ট যেটা আমার কাজ করছে সেটা হচ্ছে আর, সেটাকে বলছে রিয়াকশন। অ্যাকশন মিনস কি, অ্যাক্টিভ ফোর্স। রিয়াকশন মিনস কি, রিয়াক্টিভ ফোর্স। মানে অ্যাক্টিভ ফোর্সের এগেনস্টে যেটা আমার কাজ করছে সেটাকে বলেছে রিয়াক্টিভ ফোর্স। When the body having the weight W is in the place horizontal plane shown in the figure, the body exerts vertically downward force W or energy in the plane. So W is called the action. ঠিক আছে, action of the body on the plane. এখন নিউটন থার্ড ল কি বলেছিল, এভরি অ্যাকশন হ্যাভ দ্য same and opposite reaction. Third law of motion, every action has equal and opposite reaction, but action and reactions never act the same body. তাহলে action and reaction কিন্তু সেম বডির উপর কিন্তু কখনোই অ্যাক্ট করে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। So the horizontal plane will exert the equal amount of the force R on the body and vertical upward reaction, and this vertical upward force acting on the body is called the reaction force on the body. বেশ ঠিক আছে। এবার যেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে গেলে কি বোঝায়? ফ্রি বডি ডায়াগ্রাম বলতে গেলে যার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো, যেটাকে বলে এফবি ডায়াগ্রাম, শুধুমাত্র সেই বডিটাকে আমি নেবো, শুধুমাত্র সেই বডিটাকে আমি নিয়ে এফবিডি, সেই বডিটাকে নিয়ে আমি কি করবো, তার উপর কি কি ফোর্স, যেমন এখানে কি হচ্ছে, এই একটা বলটাকে আমি এরকম জায়গার উপর রেখেছিলাম, তাহলে এই বলটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে কি কি ফোর্স কাজ করছে, এখান দিয়ে একটা ফোর্স কাজ করছে, এখান দিয়ে একটা ফোর্স কাজ করছে, এবং এর ওয়েটটা নিচে দিয়ে কাজ করছে। তাহলে এখানে দেখ তিনটা, একটা ডব্লু, একটা আর এস, দিস ইজ কল দ্য ফ্রি বডি। ফ্রি বডি মানে হচ্ছে শুধুমাত্র সেই জিনিসটা থাকবে, সেইটার বাইরে কিন্তু আর কোনো রকম কিন্তু ফোর্স কিন্তু কাজ করবে, সেটা কি বলে ফ্রি বডি ডায়াগ্রাম। এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স, যেটা বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আর ইন্টারনাল বডি, ইন্টারনাল যে আছে, যেটা ডিফরমেশনকে রেজিস্ট করছে সেটাকে বলা হচ্ছে আমার ইন্টারনাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সকে যে রেজিস্ট করে। টেনশন কাকে বলে, যখন হচ্ছে পুল, পুল যখন অ্যাপ্লাই করি তখন সেটাকে বলে টেনশন। আর কম্প্রেশন কাকে বলে, যখন আমি পুশ অ্যাপ্লাই করি। একটা ফোর্সকে কিরকম ভাবে রিপ্রেজেন্টেশন করা হয়, একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করা হয় একটা স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে। ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই মাথায় কি হচ্ছে, একটা অ্যারো থাকে তার ডিরেকশনটাকে বোঝানোর জন্য, এবং দ্য লেন্থ অফ দ্য লাইন রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। তাহলে এই যে লাইনটার লেন্থ কত, সেটাই কি করে আমার ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সকে রিপ্রেজেন্ট করে। এবং দিস লাইন ইটসেলফ রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন এন্ড দ্য অ্যারো পুট অন দ্য হেড স্ট্রেট লাইন ইন্ডিকেটস দ্য চেঞ্জ হুইচ দ্য ফোর্স অ্যাক্ট। তাহলে আমার কোন দিকে অ্যাক্ট করছে সেটাই অ্যারোটা ডিপেন্ডস করে। এবং এই যে এ বাই বি হচ্ছে, তার মানে এ থেকে বি এর দিকে আমার যাচ্ছে, এবং এই যে অ্যারোটার যে লাইনটা সেটাকে হচ্ছে আমার ফোর্সের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বোজ নোটেশন, ঠিক আছে। আমাদের ফোর্সকে অনেক রকম ভাবে নোটেশন করা হয়, ইম্পর্টেন্ট হচ্ছে বোজ নোটেশন। বোজ নোটেশনটা কি, বোজ নোটেশনটা হচ্ছে আমার এই যে নামটা একটা লাইনের উপরে থাকবে, একটা লাইনের নিচে থাকবে, এইটা এইরকম ভাবে যে নোটেশন করা হচ্ছে সেটা কি বলছে, বোজ নোটেশন। আমরা যখন জন্মাই তখন দেখবি আমাদের নাম বলে যে তোর এই নামটা তোর দাদু দিয়েছিল, এই নামটা তোর ঠাকুমা দিয়েছিল, এই নামটা তোর বাবার রাখে, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন রকম নাম কিন্তু বলে। সেরকমই একটা যে যে বোস নোটেশন কিরকম ভাবে বলেছিল, যে বোস নোটেশন ডিনোটিং দ্য ফোর্স টু ইংলিশ ক্যাপিটাল লেটার আর প্লেস অন ইচ সাইড অফ দ্য লাইন, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, ঠিক আছে। এই এবি ডিনোটেড দ্য ফোর্স অফ দ্য এ, the two English capital letters are placed on the each side of the line of action of the force. AB denoted the force of the A. এটা হচ্ছে বোস নোটেশন কিরকম ভাবে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স, খুব ইম্পর্টেন্ট। ট্রান্সমিসিবিলিটি মানেটা কি, ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, ট্রান্সমিসিবিলিটি
প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে, সাপোজ বলছে একটা বডিকে যদি আমি এইখানে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এর লাইন অফ অ্যাকশন মানে কোনটা, এই দিকে বরাবর যাবে। বলছে এই বডিটা এইখানে ফোর্স অ্যাপ্লাই না করে যদি আমি এই লাইন অফ অ্যাকশনে ফোর্স অ্যাপ্লাই করতাম, এইখানে অ্যাপ্লাই করে যা আমার কাজ হয়েছে এই লাইন অফ অ্যাকশন অ্যাপ্লাই করলে কিন্তু সেইটাই হতো। সেটা কি বলেছে, প্রিন্সিপাল অফ দ্য ট্রান্সমিসিবিলিটি। একটা ঝিলিকে আমি একটা জিনিসকে আমি আঘাত করলাম, সেইখানে আঘাত করার পর তার এফেক্টটা কি এই স্ট্রেট লাইন বরাবর যাবে। স্ট্রেট লাইন বরাবর যেতে যেতে বলছে এইখানে আমি আঘাতটা না করে যদি ভেতরে কোথাও করতাম, তাহলে কিন্তু সেম এর যা এফেক্ট হচ্ছিল এটা কিন্তু তাই এফেক্টই হচ্ছে। করলে প্রিন্সিপাল কি বলছিল, ইট স্টেট ইফ এ ফোর্স অ্যাক্ট এনি পয়েন্ট অফ দ্য রিজিড বডি। তাহলে কি হতে হবে, ফার্স্ট অফ অল রিজিড বডি হতে হবে। রিজিড বডি না হলে কিন্তু হবে না। তাহলে একটা পরীক্ষা কোশ্চেন দেয় যে আমার ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস কোন বডির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে রিজিড বডির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। যদি আমার এটা ফ্লেক্সিবল বডি হয় বা ডিফর্মেবল বডি হয় তাহলে কিন্তু হবে না। ইট মে অলসো বি কনসিডার্ড টু অ্যাক্ট দ্য এনি আদার পয়েন্ট অন ইটস লাইন অফ দ্য অ্যাকশন। It may also be considered that the act any other point on the line of action provide this point rigidly connected with the body, and that means the point of application of the force can be moved anywhere along its line of action without changing the external reaction force on the rigid body. এর অ্যাকচুয়াল মানেটি হচ্ছে ওইটা যে ওই যে লাইন অফ অ্যাকশনে আমি ওই পয়েন্টে না কাজ করে যদি অন্য কোনো পয়েন্টে আমি কাজ অ্যাপ্লাই করি ফোর্সটা, তাহলে কিন্তু সেম এফেক্টই পাবো। এই যে এখানে দেখিয়েছে আমি এ পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্সের লাইন অফ অ্যাকশন কি বি পয়েন্টে গেছে এফ হলো। ইন ফোর্স at point A is equal to force at B. The magnitude of the force of the body at any point along the line of action. সুপারপজিশন অফ দ্য ফোর্সেস। এবার নেক্সট, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুপারপজিশন অফ ফোর্সেস মানে কি বলছে, যদি একটা বডি আমার ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকে, ইলাস্টিক ইকুইলিব্রিয়াম মানে কি, সুপার পজিশন, পরে আমরা সব দেখবো সুপার পজিশন জিনিসগুলো। সুপার পজিশন অফ ফোর্সেস বলছে যদি একটা বডি আমার ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে, এইখানে একটা কাজ করছে বডি ফোর্স, এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে। তাহলে সুপার পজিশন মানে হচ্ছে, সুপার পজিশন থেকে বডিটাকে ফার্স্ট অফ বলেছে ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকতে বলছে। কি বলছে দেখ, the principle said that the combined effect of the force systems acting on the particles of the rigid body is the sum of the effects of the individual force. প্রথমে যেটা আমাদের ছিল ল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফোর্সেস, ইন্ডিপেন্ডেন্ট ফোর্স মানে কি বলেছিল যে আমার তিনটে ফোর্স যদি আমার পড়ে তাদের যা এফেক্ট হবে তাদের রেজাল্টেন্ট ফোর্সের এফেক্ট কিন্তু তাই হবে। সেম সুপারপজিশন ফোর্সেস কিন্তু তাই বলছে। সেট দ্যাট দ্য কম্বাইন্ড এফেক্ট অফ দ্য ফোর্স সিস্টেম মানে যে ফোর্স সিস্টেম যদি পড়ে তাদের যা এফেক্ট হবে, force system acting on the particles on rigid body, the sum of the effects of the individual forces. মানে ওদের রেজাল্টেন্টের ফোর্স যদি আমি বার করি আর ওদের ইন্ডিভিজুয়াল ফোর্সের যদি এফেক্টটা বার করি তাহলে কিন্তু ওর একই হবে। দেখ এখানে কি বলেছে, কি বলছে, কনসিডার দ্য টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং অন দ্য অ্যালোন অফ বোট এ। তাহলে এখানে একটা বোট আছে, নৌকা আছে, নৌকাকে আমি এখানে পি ফোর্স ধরে টানছি, ঠিক আছে, আর একটা যদি গিয়ে কিউ ফোর্স ধরে টানছি। তাহলে এই বডিটা এই পি আর কিউ ফোর্স করলে যা এফেক্ট কাজ করবে, লেট আর let R be the resultant of these two forces P and Q. According to Newton's second law of the motion, the boat will move the direction the resultant force or acceleration proportional to the R, and the same action can be মানে P আর Q এর জন্য যা আমার কাজ করতো, যা এফেক্ট হতো, সেই R এর জন্য কিন্তু আমার সেম এফেক্টই কিন্তু হবে। দিস ইজ কল্ড দ্য সুপারপজিশন এফেক্ট। মানে ইন্ডিভিজুয়াল ফোর্সের জন্য যা এফেক্ট হবে তাহলে রেজাল্টেন্ট যদি বার করি তাহলে কিন্তু সেম এফেক্টই কিন্তু কাজ করবে। ধর একটুখানি এক মিনিট।
হ্যালো। একটু ধর, 1 মিনিট জাস্ট ধর। হ্যালো। দেখ, তাহলে সুপারপজিশন অফ ফোর্স হলো। এরপর মেন আসছে রেজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স। রেজাল্ট্যান্ট না, রেজলিউশন। রেজলিউশন অফ দ্য ফোর্স। রেজলিউশন অফ ফোর্স মানে কি? রেজলিউশন অফ ফোর্স একটা হচ্ছে কম্পোজিশন অফ ফোর্স, আর একটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন মানে কি? যে কোনো রেজলিউশন মানে হচ্ছে ফোর্সকে ভাঙা, ঠিক আছে? রেজলিউশন অফ ফোর্স। রেজলিউশন মানে হচ্ছে আমার দুটো ফোর্স কাজ করছে, সাপোজ এখানে একটা আমার রেজাল্ট্যান্ট কাজ করছে, ঠিক আছে, আর করছে, এটাকে আমি দুটো অংশে ভাঙবো। যদি কোনো একটা ফোর্স যদি ইনক্লাইন ভাবে কাজ করে, শুনতে পাচ্ছিস তো কথা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। একটা রেজলিউশন আর একটা বলে রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট অফ ফোর্স। রেজলিউশন অফ ফোর্স মানে কি? একটা ফোর্স যদি আমার আর এতে কাজ করে, এটা যদি আমার হরিজেন্টালের সাথে যদি আমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজেন্টাল কম্পোনেন্টটা কি হয়ে যায়? আর কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয় আর সাইন থিটা। দিস ইজ কল্ড হচ্ছে রেজলিউশন অফ ফোর্স। আর রেজাল্ট্যান্ট অফ ফোর্স মানে কি? রেজাল্ট্যান্ট অফ ফোর্স মানে হচ্ছে যদি আমার দুটো ফোর্স, একটা এদিকে পি ফোর্স আর একটা এদিকে কিউ ফোর্স, একটা পি একটা কিউ, এই দুটো যদি আমার থিটা অ্যাঙ্গেলে যদি কাজ করে, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট সেটা আমার যে পাস করবে সেটাকে বলেছে রেজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স। একটা হচ্ছে রেজলিউশন, একটা হচ্ছে কম্পোজিশন। রেজলিউশন মানে কি? এটুকু দেখবি যেখানে আমার থিটা অ্যাঙ্গেল করছে তার হরিজেন্টাল কম্পোনেন্টটা হচ্ছে কিন্তু আর কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে আর সাইন থিটা। যেটার সাথে থিটা লেগে থাকবে সেটাকে বলা হচ্ছে আর কস থিটা, যেটা আর তার এগেনস্টে যে ভার্টিক্যালটা থাকবে সেটাকে বলা হচ্ছে আর সাইন থিটা। কি বলছে? দ্য প্রসেস অফ দ্য স্প্লিটিং মানে ভাঙা, স্প্লিটিং অফ দ্য গিভেন ফোর্সেস ইনটু দ্য নাম্বার অফ দ্য কম্পোনেন্টস উইদাউট চেঞ্জিং ইটস এফেক্ট অন দ্য বডি ইজ কল্ড দ্য রেজলিউশন অফ দ্য ফোর্সেস। তাহলে একটা বডিকে আমি স্প্লিট করে দিচ্ছি, তার মানে রেজাল্টেন্ট ফোর্সের জন্য যা এফেক্ট ছিল, স্প্লিটিং করার পরে কিন্তু যেগুলো বেরোবে তাতে কিন্তু একই এফেক্ট বেরোবে, অ্যান্ড রিসলভড অ্যালং দ্য মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে সাইন থিটা মানে কি? পি বাই এইচ। তাহলে পি ইজ ইকুয়াল টু এইচ সাইন থিটা, যেটা বললাম। আর যেটা আমার যেখানে থিটা অ্যাঙ্গেল করে থাকবে সেটাকে বলা হচ্ছে cos theta. B is equal to H cos theta. Resolutions of a given forces into two components assign the direction. বলছে যদি আমার একটা ফোর্স পি হয়, ঠিক আছে, এখানে আমার পি ফোর্স কাজ করছে, পি ফোর্স কাজ করছে, এটাকে যদি আমি ভাঙি, এখানে একটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল করছে হরিজন্টাল কম্পোনেন্টের সাথে, একটা হচ্ছে আমার বিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট যেটা হচ্ছে ও এ, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হচ্ছে ও সি। তাহলে এই দুটো আমাদের হবে, সেটা কি হচ্ছে বলছে? ও এ হবে পি সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা মনে রাখি, পি সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আর তারপর একটা হবে বিটা হবে পি সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। কি হচ্ছে দেখ, আমি এখানে কি বললাম? আমার দুটো কম্পোনেন্ট হবে, কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি। ও সি মানেই হচ্ছে আমার এবি। ও এটা কি হবে? নিচে সাইন আলফা প্লাস বিটাটা বসে যাবে, সাইন আলফা প্লাস বিটা বসে যাবে। উপরে কি হবে? পি সাইন বিটা, মানে আমি এইটা যখন আমি বার করতে চাইছি ও এটা এটা, তাহলে অন্য ফোর্সের সাথে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা হবে সাইন বিটাটা।
আবার যখন আমি ও সি বার করব তখন হবে পি সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই দুটো যেন মনে থাকে, রেজলিউশন অফ দ্য ফোর্সেস। সব কিছু নেই। তারপর যেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ফোর্সেস, এই ফর্মুলাটা। রেজাল্টেন্ট অফ ফোর্স বলতে গেলে কি বোঝে, যখন আমার দুটো ফোর্স কাজ করছে, দুটো ফোর্সের কে আমি তুলে দিয়ে এমন একটা ফোর্স আমি ইউজ করব যেটা আমার এই দুটো ফোর্সের ম্যাগনেট যে এফেক্ট, সেই এফেক্টের সাথে সমান, সেই ফোর্সটা কি বলা হচ্ছে আমার রেজাল্টেন্ট অফ দ্য ফোর্সেস। রেজাল্টেন্ট of two or more forces a single force whose effect দাঁড়াও তো 1 মিনিট। হ্যাঁ, ক্লাস করছিস তো? ঠিক আছে। হুম হুম হ্যালো, যেটা বলছিলাম আর কি, তোর রেজাল্ট্যান্ট মানে কি, যে আমার দুটো ফোর্স কাজ করছে, দুটো ফোর্সের বদলে আমি এমন একটা ফোর্স ইউজ করবো যেটা ওই ফোর্সকে রিপ্রেজেন্ট করবে, সেটা কি বলেছে রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস। Resultant of two or more forces, a single force whose effect on the body is the same as the given force taken together acting on the body। মানে এখানে কিউ ফোর্স এবং পি ফোর্সের যা এফেক্ট হবে তাদের এফেক্টের কিন্তু একই এফেক্ট করবে, আরের এফেক্ট। ঠিক আছে, এটা আমার ফর্মুলাটা লাগে, ফর্মুলাটা মনে রাখি, ফর্মুলাটা বার করতে দেয়, বা ওটা বার করতে খুব একটা দেয় না। রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস, রেজাল্টেন্ট of two forces acting at an angle theta, at an angle theta, তাহলে কি হবে, যদি আমার দুটো ফোর্স কাজ করে, এখানে একটা পি ফোর্স কাজ করছে, ঠিক আছে, সেম ভাবে এখানে একটা কিউ ফোর্স কাজ করছে, দুটো ফোর্স। আমি এই পি ফোর্সটাকে আমি এখানে না করে আমি পি ফোর্সটাকে এইখানে করলাম, এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে আমার কিউ ফোর্স। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা কি থিটা। ঠিক আছে, দুটো ফোর্স থিটা অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে এদের রেজাল্টেন্ট এটা হবে, তাদের রেজাল্টেন্ট এটা হচ্ছে আর। ঠিক আছে, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যেটা হচ্ছে পি এর সাথে আলফা। তাহলে এদের রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে, এদের রেজাল্টেন্টের যে ভ্যালুটা, মিনিট ধরে কি, হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে কবে আসবে গাড়ি? হ্যাঁ। হ্যাঁ। হুম হুম ঠিক আছে। হুম 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 ঠিক আছে। হুম হ্যালো, দেখ কোথায় ছিলাম, যেটা হচ্ছে রেজাল্টেন্ট। হ্যাঁ, যদি আমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে এদের রেজাল্টেন্ট আর যেটা হবে, আর যেটা হয় সেটা হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। ঠিক আছে, এটা হয় ফর্মুলা। এটা মনে রাখিস, এটা বার করাও যায়, অসুবিধা কিছু নেই, বাট এটা মনে রাখলে আরো সুবিধা। কি করে বার করা যায় সেটা করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। বার করাটা দেখিয়ে দেবো, কি করে বেরোচ্ছে সেটা দেখিয়ে দেবো, প্রুফটা করিয়ে দেবো, করিয়ে দিই। দেখ কি বলছে, তাহলে আমার এই তো ফোর্সটা আছে, এটা হচ্ছে আমার পি ফোর্স কাজ করছে, এটা হচ্ছে আমার এদিকে কি কিউ ফোর্স কাজ করছে, সরি, এটা এইদিকে হচ্ছে আমার কিউ ফোর্স কাজ করছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত আমার হচ্ছে থিটা। এবার এদের রেজাল্টেন্ট কোনটা, এইটা, যেটা হচ্ছে এদের রেজাল্টেন্ট হচ্ছে আর। ঠিক আছে, এবার আমি একটা সমকোণী ত্রিভুজ আমি ফর্ম করলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা নাম দিলাম ও, এটা নাম দিলাম এ,
এখানে নাম দিলাম বি। তাহলে আমার ট্রায়াঙ্গেল কি হলো? ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে এবার কি জানি আমরা? লম্ব স্কোয়ার, লম্ব মানে কি হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ও এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছে ও বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এবার এ বি মানে কি? এ বি মানে দেখ, যদি আমাদের একটা ট্রায়াঙ্গেল যদি এটা হয়, তাহলে এটা যদি আমাদের কিউব হয়, আমি এটা পরের পাতাতেই করছি, হ্যাঁ, নাহলে ঘেঁটে যাচ্ছে জিনিসটা। দেখ, শুনে আসছে তো কথা নাকি? যে কথা শুনতে পাচ্ছিস তো? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হুম, দেখ, আমি এইটাকে যদি জুড়ে দিই, এটাকে আমি এখানে জুড়ে দিলাম, তাহলে আমার এখান থেকে এটা জুড়ে দিলাম, যারা সমকোণী ত্রিভুজ একটা ফর্ম করলো। এটা কি হচ্ছে আমার? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে কিউ ফোর্স, এটা হচ্ছে আর ফোর্স। কি নাম দিলাম? এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমি এখান থেকে, এটা হচ্ছে আমার আলফা, রেজাল্টেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? আলফা। তাহলে আমি এখান থেকে ট্রায়াঙ্গেল ও এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? আমার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। ও এ মানে কি? ও এ মানে দেখ, ও সি, ও এ মানে আমি লিখতে পারি ও সি প্লাস এ সি তার হোল স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু ও বি স্কোয়ার। এবার আমার এখানে কি আসছে? ওসি মানে আমি এখানে লিখে রাখছি, ওসি মানে আমার কি? ওসি মানে হচ্ছে পি। ও এ মানে কি? সরি, সি এ মানে কি? সি এ বা এসি মানে হচ্ছে আমার কিউ কস থিটা। আমি কি বলেছিলাম? যে যেটার সাথে আমার থিটাটা লেগে থাকবে সেটা হয় কস উপাংশ, আর যেটার সাথে আমার উল্টো দিকে থাকে সেটা হচ্ছে সাইন উপাংশ। তাহলে এসি মানে হচ্ছে কিউ কস থিটা, আর এবি মানে হচ্ছে আমার কিউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এবার এখানে বসিয়ে দিই সব কটা ভ্যালু। ওসি মানে হচ্ছে পি প্লাস কিউ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এবি মানে কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমি এটার এ প্লাস বি টা হোল স্কোয়ারের ফর্মুলা করি, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এবার এখানে কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এবার এই দুটো থেকে আমি কিউ স্কোয়ার কমন নিচ্ছি, কিউ স্কোয়ার কমন নিলে কি হয়ে যায়? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে যায়? আমার আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আর সমান লিখতে পারি, এবার এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে আমি আর সমান লিখতে পারি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে রেজাল্টেন্টের আমার ফর্মুলা। এবার তোকে যদি বলে রেজাল্টেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, রেজাল্টেন্ট পি ফোর্সের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে, মানে ট্যান আলফা। তাহলে ট্যান আলফা মানে আমি লিখতে পারি ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বা হাইট বাই বেস, যা ইচ্ছে লিখতে পারি, হাইট বাই বেস। তাহলে আলফা ইকুয়াল টু হাইট কি হবে? আমার ট্যান ইনভার্স হাইট মানে কি? হাইট মানে হচ্ছে ট্রায়াঙ্গেলটার এবি, আর বেস মানে কি?
বেস মানে হচ্ছে আমার ও এ। তাহলে ট্যান ইনভার্স এবি মানে কি? এবি মানে হচ্ছে আমার কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। আর ও এ মানে কি হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। এই হচ্ছে আমার আলফার মানে রেজাল্টেন্টটা কতটা অ্যাঙ্গেল করে আছে পি ফোর্সের সাথে, সেটা হচ্ছে আমার তার ফর্মুলা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। তারপর যেটা জাস্ট মানে আমি বলছি শর্টেতে রেজাল্টেন্ট আর রিজলিউশন একটু শর্ট করে বলে দাও তো। রেজাল্ট্যান্ট মানে হচ্ছে দুটো ফোর্সের যা এফেক্ট আমি সেটাকে উইথড্র করে আমি একটা ফোর্সকে দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট। এখানে আমার একটা পি আছে, একটা কিউ আছে, এই দুটো ফোর্সকে আমি ইউজ করব না, আমি এমন একটা ফোর্সকে ইউজ করব সেটা হচ্ছে আমার আর। সেটা আর যা কাজ করবে, সেটা পি যা কাজ করবে, কিউ যা কাজ করবে, তাদের কাজের সমান আর কাজ করবে, সেটাকে বলা হয় আমার রেজাল্ট্যান্ট। তোদের অফিসে হয়তো হ্যাঁ, তিনজন বুঝতে কাজ পেরেছি। করে, বুঝতে পেরেছি। আর রেজলিউশনটা সেম একই জিনিস। এই যে আর কাজ করছে, সাপোজ মনে করো কোনো একটা অফিসে তিনজন 10,000 টাকার মাইনের চাকরি ইচ্ছা করছে, ঠিক আছে, তিনজনকে আমি 10,000 টাকা করে মাইনে দিয়ে রেখেছি। এমন একজনকে নিয়ে এলাম, তাকে আমি 25,000 টাকা মাইনে দিচ্ছি, সে হচ্ছে এদের তিনজন যা কাজ করছে তাদের সমান কাজ করছে। তাহলে দিস ইজ কল দ্য রেজাল্টেন্ট। ঠিক আছে, এবার আমি দেখলাম আমি একজনকে 25,000 মাইনে দিয়ে রাখতাম, দেখছি তো সে কাজ করতে পারছে না, ফলে একে বাদ দিয়ে আমি একটা 10,000 টাকার ছেলেকে রাখলাম। দিস ইজ কল দ্য রেজলিউশন। যখন একটা পার্টকে যখন আমি ভেঙে দিচ্ছি তখন সেটাকে বলছে রেজলিউশন। আর যখন আমি একটা কিছু পার্টকে জুড়ে একটা পার্টে আসছে, দিস ইজ কল দ্য রেজাল্টেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট। রেজাল্ট্যান্ট আর ইকুইলিব্রিয়ান্ট দুটো কিন্তু উল্টো। ঠিক আছে, রেজাল্ট্যান্ট যেদিকে কাজ করে, ইকুইলিব্রিয়াম মানে কি সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে বডিটা আমার এই দিকে কাজ করছিল, ইকুইলিব্রিয়াম কোন দিকে কাজ করবে, সেম একই ম্যাগনিটিউড হবে, বাট এর ডিরেকশনটা হবে এইদিকে। সাপোজ আমি একটা বলছি, আমার রেজাল্ট্যান্ট আমার এদিকে 3 কিলো নিউটন কাজ করছে, এদিকে 4 কিলো নিউটন কাজ করছে, এটা 3 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন। তাহলে এদের রেজাল্ট্যান্ট কি কাজ করবে, এদের রেজাল্ট্যান্ট কাজ করবে হচ্ছে এইদিকে, যেটা হবে 5 কিলো নিউটন। বাট এদের ইকুইলিব্রিয়াম কোন দিকে কাজ করবে, ইকুইলিব্রিয়াম কাজ করবে কিন্তু এইদিকে, 5 কিলোনিউটনই করবে, যেটা হচ্ছে আমার ডিরেকশনটা হবে শুধু উল্টো দিকে। তাহলে কি বলছি, ইকুইলিব্রিয়াম সিস্টেম অফ দ্য ফোর্সেস ইন এ সিঙ্গেল ফোর্স হুইচ উইল কিপ দ্য গিভেন ফোর্স ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম and equal and opposite to the resultant is given forces, মনে থাকে যেন। এবার হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স আমাদের বার করার কিছু নিয়ম আছে। এই যে আমি তোদের ওই রেজাল্ট্যান্ট ফোর্স যে বার করলাম, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে করলাম। ঠিক আছে, দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, একটা হচ্ছে মেথড অফ দ্য রিসলিউশন। অ্যানালিটিক্যাল মেথড কি বলছে, দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অফ এ গিভেন ফোর্স সিস্টেম মে বি ফাইন্ড আউট দ্য অ্যানালিটিক্যাল। একটা হচ্ছে প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস, ঠিক আছে, আর একটা হচ্ছে মেথড অফ দ্য রিসলিউশন। প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস কি বলছে, খুব ইম্পর্টেন্ট একটা ল। বলছে প্যারালালোগ্রাম মানে কি সামন্তরিক। ঠিক আছে, যদি কোনো সামন্তরিকের, ঠিক আছে ভালো করে বুঝবি, কোনো সামন্তরিকের যদি দুটো বাহু দুটো ফোর্সকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের যে ডায়াগোনাল যেটা থাকবে সেটা কিন্তু তাদের রেজাল্ট্যান্টকে আমার রিপ্রেজেন্ট করবে। তাহলে সামন্তরিক মানে কি, এখানে হচ্ছে একটা এই যে ও বি, ও এ সি বি একটা সামন্তরিক। তাহলে ও এ যদি একটা পি ফোর্সকে যদি রিপ্রেজেন্ট করে, ও বি যদি কিউ ফোর্সকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে এদের যে ডায়াগোনাল যেটা ও সিটা, সেটা কিন্তু রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে। কি বলতে দেখ, this theorem said that if two forces acting at a point and be represented in magnitude and the directions by the two adjacent sides of a parallelogram, তাহলে আমার দুটো অ্যাডজাসেন্ট সাইড মানে কি, যে দুটো টাচে লেগে আছে, যে ও বি এবং ও এ হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, and then the resultant is represented in magnitude and directions by the diagonal of the parallelogram. তাহলে রেজাল্টেন্ট কি করবে, তাদের ডায়াগোনাল অফ দ্য প্যারালালোগ্রাম পাসিং থ্রু দ্য দ্যাট পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে আমার কনভার্ট করবে। ঠিক আছে, এবার এগুলো সব বলেছে, বলে এখানে আমার ফর্মুলাটা যেটা আমি তোদের ডিরাইভ করলাম, এই যে পি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos থিটা, এখানে সব বার করেছে এত কাণ্ড করে, এবং তাদের আলফার ভ্যালুটা কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা সব বার করেছে।
তারপর এরপর কিছু আমার নোট আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট নোট। কি কি নোট বলছে? দুটো ফোর্স যখন আমার একই ডিরেকশনে কাজ করে, তাহলে আমার রেজাল্ট্যান্ট অফ ফোর্স কি এলো? রেজাল্ট্যান্টের ফর্মুলা আমার কি এলো? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে এবার ইম্পর্টেন্ট নোট যেটা হচ্ছে, ইম্পর্টেন্ট নোট কি ইম্পর্টেন্ট নোট বলছে? যদি দুটো ফোর্স যদি আমার একই ডিরেকশনে কাজ করে, মানে আমার থিটাটার ভ্যালু যদি 0 হয়, 1 নম্বর পয়েন্ট বলছে যদি আমার দুটো ফোর্স একই ডিরেকশনে কাজ করে, থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে এদিকে পি কাজ করছে, এদিকেই কিউ কাজ করছে, তাহলে এটা পি এটা কিউ, তখন আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? পি প্লাস কিউ। কি করে আসছে? থিটার ভ্যালু যদি 0 পুট করি, তাহলে থিটার ভ্যালু 0 পুট করা মানে কস থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে কস থিটার ভ্যালু 1 মানে হচ্ছে তখন আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে এবার এটা কি কার ফর্মুলা? পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে পি প্লাস কিউ। তারপর সেকেন্ড হচ্ছে যদি আমার থিটার ভ্যালুটা 180 ডিগ্রি হয়, তার মানে পি যদি কাজ করে এইদিকে আর কিউ যদি কাজ করে এইদিকে, তখন আর কি হয়ে যাবে? পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে রুট ওভার কি হয়ে যাবে? কি করে আসছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার হচ্ছে 180 ডিগ্রিতে যদি কাজ করে, যে বললাম 90 ডিগ্রিতে যদি হয়, তখন কি হয়ে যাবে? তাদের রুট হয়ে যাবে। যদি থিটাটা যদি 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু হচ্ছে আমার 90 ডিগ্রি, তখন আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তিনটে কিন্তু খুব ভালো করে মনে রাখিস। বলছি যখন দুটো ফোর্স যখন ইকুয়াল হয়ে যায়, টু ফোর্সেস আর ইকুয়াল, দেন এফ ওয়ান এফ টু ইকুয়াল টু এফ, তখন আমার কি যাবে? 2f cos থিটা বাই 2। এখানে কিছু অঙ্ক আছে, আমি পিডিএফটা তোদের শেয়ার করে দেবো। এক্সাম্পল 1.1 করি, সিম্পল অঙ্ক, কিছু নেই। এক্সাম্পল 1.2 করবি। ওয়ান পয়েন্ট থ্রি করিস। পরের দিন আমি অঙ্ক করাবো, দেখি। নেক্সট নেক্সট রিজলিউশনের একটা অঙ্ক করাবো। এবার যেটা আসছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড কি আসছে আমার? তোর ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস, আর একটা ছিল প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস। প্যারাগ্রাম ল কি বলেছিল? যে দুটো ফোর্স যদি তাদের দুটো অ্যাডজাসেন্ট বাহু যদি দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের ডায়াগোনালটা কি হচ্ছে? আমাদের রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে। এবার ট্রায়াঙ্গেল ল বলছে বলছে দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তাদের যে ক্লোজিং বাহু, ঠিক আছে, তাহলে আমার মনে কর একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল তো এইরকম হয়, তাহলে তাদের দুটো বাহু দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, তাহলে একটা হচ্ছে এই ডিরেকশনে কাজ করছে, একটা হচ্ছে এই ডিরেকশনে কাজ করছে, এটা হচ্ছে আমার পিউ ফোর্স, এটা হচ্ছে কিউ ফোর্স। যদি কাজ করে, তাহলে এদের যে ক্লোজিং সাইড মানে এ বি সি যদি হয়, তাহলে এদের ক্লোজিং সাইড মানে কি? এই সাইডটা আমার রেজাল্ট্যান্টকে নোটেশন করবে এবং তাদের অপোজিট অর্ডারে কাজ করবে। অপোজিট অর্ডার মানে হচ্ছে এই দিকে, এরা যে অর্ডারে কাজ করছিল সেই অর্ডারে যাবে না, তাদের অপোজিট অর্ডারে তাদের রেজাল্ট্যান্টকে শো করবে, এটা হচ্ছে তাদের আর হবে। কি বলছে দেখ, ইফ two forces acting simultaneously on a particle to be represented in magnitude and the direction by the two sides of a triangle taken in order, the resultant may be represent the magnitude and the directions by the third side of a triangle taken in opposite order. সেম এখানে দেখাচ্ছে, মানে আমাদের এই যে ফোর্সটা, আমার দুটো ফোর্স কাজ করছে ট্রায়াঙ্গেলের, একটা হচ্ছে পি ফোর্স, একটা হচ্ছে কিউ ফোর্স, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে একটা পি এদিকে কাজ করছে, কিউ এদিকে কাজ করছে,
তাহলে রেজাল্টেন্ট কি এই ডিরেকশনে হওয়ার কথা ছিল, বাট এই ট্রায়াঙ্গেলটা রেজাল্টেন্ট এই ডিরেকশন হবে, রেজাল্টেন্ট হবে এই ডিরেকশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস। পলিগন ল অফ ফোর্সেস সেরকম এটাও একই জিনিস। যদি পলিগন ল অফ ফোর্স মানে বলছে, পলিগন মানে কি বহুভুজ, ঠিক আছে, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, এগুলো সবই হচ্ছে পলিগন। বলছে পলিগনের অ্যাডজাসেন্ট সাইডস গুলো যদি একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে টেকেন ইন অর্ডার, তাহলে তাদের যে ক্লোজিং সাইড যেটা হবে সেটা কিন্তু আমার তাদের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে ইটস ডিফারেন্স অপোজিট অর্ডার। কি বলছে, ইট এক্সটেনশন অফ দ্য ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস, মানে ট্রায়াঙ্গেল ল যেটা বলেছিল এটা তার এক্সটেনশন পার্ট, which state if a number of the forces acting simultaneously on a particle be represented in the magnitude and the directions by the sides of the polygon taken in order. সাপোজ মনে করে একটা আমার পেন্টাগন আছে, পেন্টাগন মানে কি, এরকম হচ্ছে আমার একটা পেন্টাগন, পেন্টাগন আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পেন্টাগনের এ দিক রিপ্রেজেন্ট করছে এইটা এইটা এইটা, তাহলে এদের ক্লোজিং সাইড যেটা, ক্লোজিং সাইড মানে কোনটা হবে, এবি, এই এর অর্ডারটা হবে কিন্তু এর উল্টো। ঠিক আছে, দিস ইজ কলটা হচ্ছে আমার পলিগন ল অফ ফোর্সেস। Then the resultant of all these forces may be represented in magnitude and directions, the closing sides of the polygon taken in the opposite order. বলছি দাদা এত তো মনে থাকবে না। ভিডিও থাকবে, দেখে নিবি, লিখবি। আমি কিন্তু তোদের একটা কথা, যেটা বিটেকের আমি 5th সেম স্টার্ট করেছি, 7th সেম স্টার্ট করেছি, সবারই কিন্তু এক, প্রত্যেক মাসের শেষে আমি কিন্তু ভাইবা নেবো। আমি ক্লাসে যা পড়াচ্ছি, আমি ক্লাস নোটটা মানে আমি ক্লাসে যা লিখছি সেই জিনিসগুলো তোদের খাতার জন্য লেখেছে। একটাই খিচুড়ি কথা থাকবে, মাসের লাস্ট দিনকে আমি এই আগের মাসে নিয়েছি 5th সেম 7th সেম একসাথে ভাইবা নিয়েছি, তোদেরও কিন্তু 3rd 5th সেম 7 কিন্তু একসাথে আমি ভাইবা নেবো। আমি এত কষ্ট করে পড়াবো, তোদের কোয়ালিটি আমি পাবো না, ফিডব্যাক পাবো না, সেটা কিন্তু আমি ছেড়ে কথা বলবো না তোদের সাথে। যদি পড়তে হয় পড়িস, না পড়তে না পড়িস, আমার তাতে কোনো যায় আসে না। আমি এই যে ক্লাস নোট পড়াচ্ছি, ক্লাস নোটের ভিডিও তো তোরা পেয়ে যাবি, প্লাস ক্লাস নোটটাও তোদেরকে কিন্তু আমি শেয়ার করে দেবো। মানে ক্লাসে যেটা করছি, আমি ক্লাসে যেগুলো নোট করেছি সেই নোট যেন তোদের খাতায় যেন থাকে, এবং আমি তোদের কিন্তু প্রত্যেক মাসের শেষে কিন্তু সেইভাবেই কিন্তু ভাইবাটা আমি নেবো। সেই ক্লাস নোটে যা থাকবে গুগল ক্লাসরুমে আপলোড করে দেবে, সেই নোট অনুসারে আমি তোদের ভাইবা নেবো। ঠিক আছে, এটা আমার কিছু করার নেই, আমি কোয়ালিটির সাথে কিন্তু কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। ঠিক আছে। এবার তারপর দেখ, স্পেস ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম, আর আমাদের হচ্ছে বুশ নোটেশন। একটা হচ্ছে স্পেস ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আছে। ঠিক আছে, আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আমি শুধু ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি, কারণ যে ম্যাথ ক্লাস ওদের নেওয়ার কথা আছে। আমি দেখি 9টা থেকে তোদের ম্যাথ ক্লাস নেবো, 8:40 বাজে, 9টা থেকে 9:40 পর্যন্ত তোদের ম্যাথ ক্লাস নেবো, রেডি হয় না, দেরি হয়ে গেল একটু। ওকে, অসুবিধা আছে? অসুবিধা নেই তো? 10টা থেকে ভালো হবে না? না, 10টা থেকে আমার অন্য ক্লাস আছে রে, 10টা থেকে অন্য ক্লাস আছে আমার, হবে না।